গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও মোটামুটি ভালোই আছি। এডিস ব্লগে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই যে আমাদের পাশের বাড়ি আন্টি ঠাকুরের প্রসাদ দিয়ে গেছে সকাল সকাল, আর আমি একটু ছাতু শরবত করে নিচ্ছি। তো এগুলো খেয়ে নেবো। সকাল সকাল ঠাকুরের প্রসাদ দিয়ে দিনটা আজকে শুরু হবে, ভালোই হবে বেশ। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, একটু অন্যরকম টাইপের ভিডিও। সেটা হলো পূর্ব মেদিনীপুর জেলার নাম তো আপনারা সকলেই শুনেছেন। ওখানে আমার দাদু খেজুরি কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় 205তম জন্মবার্ষিকী উপলক্ষে ওনার পুনর্ভয় মূর্তি প্রতিষ্ঠা করেছেন। তো আপনাদের সঙ্গে ওই বিশেষ মুহূর্তটি একটু শেয়ার করে নিতে চাইব, কারণ আপনারা আমার এই ছোট্ট পরিবারের এক সদস্য। তো আপনাদের সঙ্গেও যেহেতু সব কিছুই শেয়ার করি, তো চাইব এই মুহূর্তটিও একটু শেয়ার করে নিতে। তো বন্ধুরা, আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা প্রত্যেকে স্কিপ না করে শেষ অবধি দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এরকম একটি মূর্তি আমরা উপস্থাপন করতে পেরেছি। স্যারকে খেজুরি কলেজের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের খেজুরি কলেজের সম্মাননীয় অধ্যক্ষ ডক্টর সুব্রহ্ম গুপ্ত মহোদয়। উপস্থিত আছেন আমার সহকর্মীরা, শিক্ষাকর্মী বন্ধুরা এবং আমার স্নেহের ছাত্রছাত্রী। কটা হচ্ছে আমরা এখন মাল্যদান করব। স্যার মালা নিয়ে এসেছেন, সদৃশ্য মালা, সেটি এখন স্যার নিবেদন করবেন। সিঁড়ি আছে, আমাদের সিঁড়ি আছে, স্যার সিঁড়িতে উঠতে পারবেন না। স্যার নিবেদন করুন। স্যার এদিকটা একটু মুখ তাকাবেন স্যার। স্যার এদিকে একটু ঘুরে। হ্যাঁ, সূর্য ঠিক আছে। অঞ্জন তুমি ওঠো, ওটা আগে রেখে রেখে সাবধান সাবধান খুব সাবধান। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর। থাক 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 ম্যাডাম, খুব সুন্দর। ছোট বালাটা অঞ্জন নেমে যাও, ওখান থেকে নেমে যাও, ছবি হয়ে যাবে, হয়ে যাবে। আমি আমাদের সহকর্মী শিক্ষাকর্মী বন্ধু, তাদের প্রতিনিধি এবং ছাত্রছাত্রী সবার প্রতিনিধিদের অনুরোধ জানাচ্ছি তারা নিবেদন করবেন। ওই অঞ্জন সিঁড়িটা সরিয়ে নিতে হবে। ট্রেনটা এখানে নিয়ে চলবে।
আমরা আজকের দিনে দেখি যে কেউ যদি একটা স্কুল প্রতিষ্ঠা করে আমরা তাকে দানবীর করি। বহু লোক আছে আমাদের এখানে স্কুল প্রতিষ্ঠা করেছেন, তাকে আমরা দানবীর করি। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি প্রায় 85টা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। সব থেকে বিস্ময়ের ব্যাপার যেটা, তার মধ্যে 55টা স্কুল ছিল নারীদের, মেয়েদের। বর্ধমান, নদিয়া, হুগলি, মেদিনীপুর, এই বিভিন্ন জেলা এবং কলকাতা শহর, এই 55টা যে মহিলাদের স্কুল, এই স্কুলে তিনি কাকে পড়াবেন? মহিলাদের। কোন মহিলা পড়তে যাবে? কোনো মেয়ে ওখানে পড়তে যাবে না। তার কারণ হচ্ছে তখন সমাজে এটাই প্রতিষ্ঠিত ছিল, কোনো মহিলা যদি লেখাপড়া করতে পারে, সে যদি করতে পারে, তাহলে তার বিয়ে হলে সে বিধবা হবে। সুতরাং এটা এমনভাবে সমাজের সবার মধ্যে গেঁথে গেছিল, কোনো মেয়ে পড়তে চাইতো না, তার পড়াশোনা শিখতেই চাইতো না। পড়াশোনা শিখলে তার বিয়ে হলে সে বিধবা হবে, সুতরাং তার তো বিয়ে হবে না। সুতরাং কিছু ছাত্রছাত্রী যুক্ত যারা চাইছে পড়াশোনা করতে, দরকার হলে বিয়ে না হয়। এইরকম একটা কঠিন অবস্থায় তিনি ছাত্র সংগ্রহ করেছিলেন, ছাত্রী সংগ্রহ করেছিলেন। যদিও সে সময় কিছু আমাদের বেতন সাহেব বা এরকম কিছু ইংরেজরা তো সবাই খারাপ ছিল না, বহু ইংরেজ মনীষী ছিল খুব ভালো, তাদের সহায়তা কিছু স্কুল সে সময় তৈরি হয়েছিল, কিন্তু সেখানে উচ্চবর্ণের লোকেরা বেশি যেত। এইভাবে তিনি কিন্তু বিদ্যাশিক্ষাকে, বিশেষ করে মেয়েদের বিদ্যাশিক্ষাকে তিনি এগিয়ে নিয়ে যান, এবং সেটা যে কত বড় কঠিন কাজ ছিল তার ব্যয়ভারও তিনি গ্রহণ করতেন। এতগুলো স্কুলের ব্যয়ভারও তিনি গ্রহণ করতেন। নিজে যে অসম্ভব কষ্ট করে বিদ্যাসাগর মন্ত্রী ছিলেন, তিনি সকালবেলা উঠে তিনি গঙ্গায় চান করে এসে তিনি নিজে রান্নাবান্না করে বাড়ির সবাইকে খাইয়ে, মানে ওনার কাছে ওনার বাবা ভাইরা ছিল, পরবর্তীকালে বেশ কিছু গরিব ছাত্রদেরও তিনি রেখেছিলেন। তারপরে তিনি পড়তে যেতেন। বেঠেকাটো মানুষ, মাথাটা বড় একটা ছাতা নিয়ে তিনি হাঁটতেন। তাকে অন্যান্য ছাত্ররা ব্যঙ্গ করে বলতো যশুরে কই, আবার ব্যঙ্গ করে বলতো যে অসুরে জয়ী, এইভাবে ওকে ব্যঙ্গ করত। কিন্তু বিদ্যাসাগর মহাশয় এমন মানুষ ছিলেন যে তিনি যে যাই বলুন না কেন, পড়াশোনায় কোনো কেউ তাকে হারাতে পারে। তো আমরা দেখেছি যে আজকে শুধু বাংলাদেশে নয়, বাংলা ভাষাতে নয়, নারী শিক্ষায় তার যে অবদান আছে, নারী শিক্ষায় তার যে অবদান আছে, সেই অবদান আজকে বললাম না। আজকে আমি মনে করি যে যদি আমাদের ভারতবর্ষের কথা ছেড়ে দিন, যদি আমাদের পশ্চিমবঙ্গের বা অথবা আমাদের বাঙালি নারীদের মা বাবার করে যদি কাউকে প্রণাম করা উচিত, তাহলে সে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। আজকে এখানে আমি দেখছি সমস্ত মেয়েরা আছেন, হয়তো ছেলেদের আমি কম দেখছি। এই কলেজ প্রতিষ্ঠার সঙ্গে আমি জড়িয়েছিলাম। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকে কলেজ যদি না হতো তাহলে এতগুলো মেয়ে এই হায়ার ক্লাসে পড়তো না। আমার বিয়ের এখানে বাড়ি, আমি অনেক লড়াই করে কলেজ তৈরি করার সময় অনেক লড়াই করেছি। তখন দেখলাম অধিকাংশ মেয়েরা স্কুলের হায়ার সেকেন্ডারি পর্যন্ত বা স্কুল ফাইনাল পর্যন্ত পাস করার পরে তারা কিন্তু পড়াশোনা করতে পারতো না। তাদের পড়াশোনা মা বাবার পাঠাতো না, মা বাবারা বাইরে পাঠাবে মেয়েদের পড়াশোনা করতে, সে অবস্থা অনেকে ছিল না বা সেটা তারা চাইতো। যদি কলেজ হওয়ার জন্য কিন্তু আজকে আমাদের এখানকার মেয়েদের প্রচুর শিক্ষা, মানে আমি তো অনেক কিছু ছেলেদের থেকে মেয়েদের শিক্ষাটা বেশি করেছি। তেমনি এই মেয়েরা পড়াশোনার মধ্যে আসতো না যদি বিদ্যাসাগর না আসতো। আজকে বিদ্যাসাগরকে নিয়ে বলতে গেলে আরও বহু কথা বলতে হয়, এবং উনি শুধু বিদ্যাসাগর ছাড়া যে ক্রাইটেরিয়াতে বিদ্যাসাগর ডিগ্রি পাওয়া যেত সেরকম হয়তো আরও দু একজন ভারতবর্ষে পাওয়া যেতে পারে, কিন্তু দয়াসাগর এই উপাধিগুলো একটু তার পায়। যে কোনো মানুষের কষ্টে ওনার মতো বিচলিত হয়ে তাকে সাহায্য করার জন্যে
তিনি যেভাবে দৌড়ে যেতেন যেটা আমরা বিস্ময়কর। একটা ঘটনা হচ্ছে, একদিন তিনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, সেখানে দেখছি যে একটা বাড়িতে প্রচুর কান্নাকাটি হচ্ছে, একটা মেয়ে প্রচুর কাঁদছে। কী ব্যাপার জিজ্ঞেস করলেন, বললো ওই মেয়েটির স্বামী মারা গেছে, অত্যন্ত দরিদ্র, তার 3-4টে ছেলে মেয়ে আছে, সে কী করে এখন কী করবে বুঝে উঠতে পারছে না। তো স্বামীর নামটা জানলেন, জেনে এবারে বিদ্যাসাগর তার নাম ধরে ডাক্তারকে আমার বাড়িতে প্রবেশ করলেন। তখন ওই রন্ধনরত মহিলা তিনি এসে বললেন, উনি তো মারা গেছেন। বলে হায় হায় হায়, উনি মারা গেছেন? হে, আরে আমি তো ওনার কাছ থেকে অনেক টাকা ধার করেছিলাম, উনি ওনাকে টাকাটা দেওয়া হলো না, উনি চলে গেলেন। আমার কাছে এখন যে টাকা আছে তুমি নাও, আমি প্রতি মাসে মাসে এসে ওনার দেনা আমি শোধ করে দেবো। এটা ভাবতে পারেন যে কী ধরনের চিন্তা ভাবনা। হ্যাঁ, এবং সেই মেয়েটি তার ছেলে মেয়ে নিয়ে যতদিন না প্রতিষ্ঠিত হয়েছে, বিদ্যাসাগর ওই ধার শোধ করছে বলে তাকে কিন্তু পয়সা দিয়ে। বিদ্যাসাগর তার মা বাবাকে তিনি মনে করতেন যে ঈশ্বর। কাশিতে গিয়েছিলেন, কাশীর পণ্ডিতরা ওনার পিছনে লেগেছিল, কাশীর ওখানে দান করার জন্য, ওন করার জন্য বিভিন্ন রকম ভাবনা চেষ্টা করেছিল। তিনি বলেছিলেন যে বলে আপনি কাশীতে এসেছেন, অন্নপূর্ণা দর্শন করবেন না, সেখানে আপনি পয়সা দেবেন না? বলুন না, আমার কাছে আমার মা বাবা হচ্ছে, আমার মা বাবা আমার কাছে সব থেকে বড় ঈশ্বর, তার থেকে কোনো বড় ঈশ্বর আমি মানি না। কাশীতে তিনি অন্নপূর্ণা দর্শন করেননি এবং সেখানে কোনো কিছু দেন। তিনি এরকমই ছিলেন। হ্যাঁ, ওনার মা, ওনার সঙ্গে তো অনেক মিল আছে, আপনারা জানেন যে তিনি দামোদর পেরিয়েছিলেন, দামোদর পেরোনো নিয়েও অনেক বিতর্ক আছে। তিনি দামোদর বন্যা কবলিত দামোদর পেরিয়েছিলেন না এমনি দামোদর পেরিয়েছিলেন, মায়ের ডাকে ওনার ভাইয়ের বিয়েতে ওনাকে হাজির হতে হবে, তিনি গেছিলেন। বিভিন্ন রকম ব্যাপার আছে এবং আমাদের শিক্ষার বিভিন্ন রকম পর্যায়ে তিনি যে সমস্ত কাজগুলো করে গেছেন আমরা আজকে তিনি খুব ভাবতেই পারি। কলেজে প্রবেশ করলেই মহাপণ্ডিত ঈশ্বর বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিটি আমরা দেখি এবং আমরা যে কোনো শুভ কাজ আমাদের মহাবিদ্যালয়ের তার মূর্তিতে মাল্যদান দিয়েই শুরু করি। আমাদের ন্যাক টিম যখন এসেছে তখনও আমরা তাই করেছি। সেই মূর্তিটি কিন্তু আজকে এখানে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই জানাচ্ছি, সেই মূর্তিটি কিন্তু এই আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট অতিথি আমাদের পরম সম্মানীয় শান্তিপদ দান করেছে এবং এই মূর্তিটি আমাদের এই বক্তব্য থেকে উনি যে বক্তব্য প্রকাশ করেছেন তার থেকে এটা নিশ্চয়ই খুব পরিষ্কার যে এই মূর্তিটিকে শুধু প্রতিস্থাপন করলেই হবে না। এই মূর্তির যে আদর্শ এবং যা তার ভাবনা, বিশেষ করে স্ত্রী শিক্ষা বিস্তারে ওনার যা সারা জীবনব্যাপী ওনার যা কর্ম এবং সাধনা, সেটাকে সফল রূপায়ণের দায়িত্ব কিন্তু এখানকার এই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপরই ন্যস্ত হয়েছে। সুতরাং তাদেরকে এই ভবিষ্যতের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছি এবং আমাদের আইপিএসসি কোঅর্ডিনেটর রঞ্জিত স্যারও বলেছেন যে কথায় আমরা অনেক সময় ব্যয় করেছি, এবার কাজ করতে হবে, কাজ করে সামনে এগিয়ে যেতে হবে। সুতরাং সেই আদর্শ আশা করি আমাদের এখানে উপস্থিত ছাত্রছাত্রীরা সবাই গ্রহণ করবে এবং তার নিজের জীবনে প্রতিফলিত করবে। আজকে সময় সংক্ষিপ্ত, খুব সুন্দর একটি আলোচনার ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম, মনে হচ্ছিল যেন এটি অনেক নির্ধারিত হোক, অনেক কিছু আরও আমরা জানি, কিন্তু এমনই পরিস্থিতির চাপে আমরা এই অনুষ্ঠানকে সংযুক্ত করতে বাধ্য হয়েছি। আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং শান্তিপূর্ণতার কাছে মার্জনা হত্যা করছি যে আমরা তাকে আরও আগে সময় ব্যবস্থা করতে পারিনি, সময়ের অনুষ্ঠান করতে পারিনি। সুতরাং এর জন্যও আমরা আন্তরিকভাবে কলেজ কর্তৃপক্ষ দুঃখিত, কিন্তু তবুও আজকে উনি যে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন এবং ওনার বহু মূল্যবান সময় আমাদের জন্য দিয়েছেন, এর জন্য আমরা কলেজের তরফ থেকে ওনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। ওনার সুস্থ দীর্ঘজীবন কামনা করি এবং আমরা আশা করি যে ভবিষ্যতে ওনার সঙ্গে আমাদের এই কলেজের যোগাযোগ আরও সুনিবিড় হবে। উনি আবারও আসবেন এবং আমাদের বিভিন্ন সভাতে ওনার অমূল্যবান বক্তব্য রাখবেন এবং এই কথা বলে এখানে উপস্থিত সকল ছাত্রছাত্রী, আমার সহকর্মী সকলকে আমার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে ওনাকে আমার সম্মান এবং শ্রদ্ধা এবং প্রণাম জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি।
বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখাবে পরবর্তী নেক্সট কোনো ভিডিও।